হ্যালো বন্ধুরা, মিস নাইট অ্যান্ডের এপিসোড 3 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি ওই ঘটনাস্থলে এখানে জিওং উপস্থিত ছিল। ভীষণ ডিটেলেও দেখতে থাকে কিভাবে খুন হতে পারে। এদিকে মিজিনের হাতে যে কাগজগুলো ছিল সেখানেও দাইয়াং বলে একটা জায়গা দেখতে পায়। ও ভাবে যে এই জায়গাটার কথা এখানে লেখা কেন, আর ওর ঠিক পিছনে ওই বোর্ডটা লাগানো ছিল যে এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ওই জায়গাটা। এরপর যখন গাড়ি আসে তখনই ওকে ডেকে এখানে সাবধান করার চেষ্টা করা হয়, আর তখন ওখানে গাড়িটা ওর সামনে এসে দাঁড়িয়ে যায়। এরপর মিজিন বুঝতে পারে না গাড়ির ভিতর কে রয়েছে। ও যখন গাড়ির সামনে হেঁটে যায় তখন ও গাড়ির ভিতরে সেরকম কাউকেই দেখতে পায় না। দূর থেকে এখানে প্রসিকিউটর জিউং চিৎকার করতে করতে আসে আর ওকে জিজ্ঞেস করে যে আপনি ঠিক আছেন তো, আপনাকে আমি এসএমএস করেছিলাম, আপনি দেখতে পাননি? তখন মিজিন বলে এখানে তো কেউ নেই, আমি এখানে কাগজটা দিতেই এসেছিলাম, উধাও তো আপনি হয়ে গেছিলেন। তখন ও তাকিয়ে দেখে গাড়িটা পেছনেই দাঁড়িয়েছিল, ওখান থেকে পালিয়ে যায়। তখন জিয়ং জিজ্ঞেস করে তুমি কি সন্দেহজনক কিছু দেখেছো? মিজিন বলে না, সন্দেহজনক কিছু নয়, তবে গাড়িটা থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছিল আর কিছু একটা আমার যেন ঠিক মনে হচ্ছিল না। এদিকে এত রাত করছে দেখে মিজিনের মা বাবা দুজনেই ওর জন্য অপেক্ষা করছিল। ও দেখে যে প্রসিকিউটর ওকে বাড়ি পৌঁছে দিতে এসেছে। যখন গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে যায় ওরা মা বাবা দুজনেই ওর পেছনে লাগতে থাকে। আর ও বিরক্ত হয়ে তখন নিজের বেডরুমে শুয়ে পড়ে, মনে মনে ভাবে যে কি ব্যাপার হলো, এখানে কাগজগুলো কি দেখেছিলাম আমি, ওগুলো কিসের ব্যাপারে। তখন জিয়ংকে দেখি যে এই ঘটনাটার সাথে ওর মায়ের মৃত্যুর একটা লিঙ্ক আপ রয়েছে। পুড়ে যাওয়া কাগজের টুকরোগুলোকে একত্রিত করে জিয়ং কিছু ভাববার চেষ্টা করে। ও মনে করে দেখে যে সেদিন কি হতে পারে। এদিকে আমরা এই খুনিটাকে দেখি যে গাড়ি থেকে প্লাস্টিকে মোড়ানো লাশ নামায়, ভীষণ নৃশংসভাবে ও সকলকে খুন করে। এরপর ওর মিজিনের নামটা মাথার উপর ঢুকে যায়, কারণ মিজিনের জন্য সমস্ত ঝামেলা পেকে গেছে। ও ঠিকঠাকভাবে পালাতে পারেনি। মিজিন যখন রাতে ঘুমিয়ে পড়ে পরের দিন নর্মালি অফিস যায়। অফিসে গিয়ে ওর বস ওকে একটা চিঠি দেয়। চিঠিটা দেখেও একটু অবাক হয়ে ভাবে এটা আমাকে কে দিয়েছে। এদিকে জিয়ং নিজের কাজে ব্যস্ত থাকে। ওর জুনিয়রের সাথে কথা বলে জানতে পারে যে কেসটা অনেক দূর এগিয়ে গেছে। এরপর পুলিশ অফিসারও ওকে অনেকগুলো সূত্র দেয়। পুলিশ অফিসার বলে যে এই কেসে যাকে চার্জ বানানো হয়েছে সেখানে কিছু একটা গন্ডগোল রয়েছে। এরপর একটা ঘটনা দেখানো হয় কোয়ানের ওপর অ্যাটাকের ঘটনাটা। সেখানে ওর ওপর যে অ্যাটাক করেছিল তাকে ধরা হয়, আর ওকে বাঁচানোর জন্য ইমসান মানে মিজিনের বয়স্ক রূপকে এখানে প্রাইজ দেওয়া হয়। ওর অফিসেও পুরস্কৃত হয়। সেটা দেখে ওর কোওয়ার্কাররা সকলেই প্রশংসা করতে থাকে আর বলে যে বাহ ভালো। এখানে আমরা দেখি যে যেখানে হসপিটাল হরের ডিরেক্টর ছিলেন তিনি এখানে হঠাৎ করে ওকে পছন্দ করতে শুরু করে। অনার ডিরেক্টর ওকে দেখে হাঁ করে দেখতে থাকে, আর বাকি কোওয়ার্কাররা সকলেই ওর সাথে গল্প করতে করতে জানতে চায় তুমি একজন ফেমাস অ্যাক্টরকে বাঁচিয়েছো, তাহলে আমরাও কি এবার এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবো? এটা শুনে মিজিন বা ইমসান বলে যে না, এরকম কিছু নয়, আমি তো আমার কর্তব্য করেছি। কিন্তু দূর থেকে ওর কোওয়ার্কার ওকে দেখে জেলাস ফিল করতে থাকে। কিন্তু এখানে ইমসানের সাথে বাকি সকলের ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ওর বেস্ট ফ্রেন্ড গাইয়ং ঘুমোচ্ছিল। দুপুরে ওর কাছে একটা গাড়ি গিফট করে। এখানে দেখি আমরা কোয়ানের ম্যানেজার ওকে একটা গাড়ির চাবি দিয়ে বলে বাড়ির নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে গাইয়ং বলে আমি তো কোনো গাড়ি অর্ডার করিনি। ম্যানেজার জানায় এটা আপনার মায়ের জন্য। ও এখানে কিছুই বুঝতে পারে না। এদিকে ইমসানকে দেখি খুব কুলভাবে অফিসে সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে। তখন ওর মনে পড়ে যায় জিয়ং কিভাবে ওকে নিজের ছাতা দিয়ে ওকে বাঁচিয়েছিল। এই জন্য মনে মনে ভাবে যে জিয়ং এর কাছে ও সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ঠিক তখনই ওর হেডফোনটাও দেখতে পায়। হেডফোনের আরেকটা অংশ তো ভেঙেও গেছিল, সেটা ওকে নতুন দিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আনন্দে অনেক ডান্স করতে থাকে, আর ওকে এভাবে ডান্স করতে দেখে সকলেই ভুল ভাবে। তারপরের সিনে আমরা ওকে দেখতে পাই ও এখানে ভাবছে যে না, মায়ের কাছে এই গিফটগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ ও এখন অন্য রূপে রয়েছে। তার জন্য ওর বেস্ট ফ্রেন্ড গাইয়ং এর বাড়িতে আসে। গাইয়ংকে গিফটগুলো ধরালে গাইয়ং ওকে বাড়ি থেকে বের করে দেয়, বলে আপনি কে, অচেনা একজন মহিলা। এবার গাইয়ং এর কাছে অনেক করে ইনসান বলতে থাকে আমি হচ্ছে মিনজিন, তোমার বন্ধু। কিন্তু গাইয়ং বিশ্বাস করতে চায় না, বলে তুমি তো বয়স্ক মহিলা, তোমাকে টিভিতে দেখেছি তুমি কোন অ্যাক্টরকে বাঁচিয়েছো। এবার গাইয়ানকে প্রমাণ দেওয়ার জন্য বলে আমি সবকিছু করতে রাজি। কিন্তু গাইয়ং বিশ্বাস না করে তর্ক করতে থাকে, আর ওর মাকে ফোনও করে। ইভেন ওকে ফোন করলেও ওর ফোনটা রিং হতে থাকে, তা সত্ত্বেও ও বিশ্বাস করতে চায় না।
এবার ইমসান বা মিজিন বুঝতে পারে না যে ও কিভাবে নিজেকে প্রুফ করবে, তাই ও এখানে বিভিন্নভাবে প্রমাণ দিতে থাকে, ওর ব্যাপারে অনেক কথা বলতে থাকে, ওকে নিজেকে এমনকি আঘাত করতে থাকে। এটা দেখে গাইয়ং ভাবে যে মেয়েটা কি পাগল, তা সত্ত্বেও ওকে বিশ্বাস করতে চায় না। তখন বলে ঠিক আছে, এটা সন্ধে হচ্ছে, তুমি আমার ভিডিও করো। এবার ভিডিও করতে গিয়ে গাইয়ং ভয়ে চমকে ওঠে, দেখে ও চোখের সামনে বয়স্ক ইমসান থেকে মিনজিনে পরিণত হয়। তারপরে গাইয়াং সমস্ত ঘটনাটা শুনে তোর মাথা খারাপ হয়ে যায়। ও বলে তার মানে তুমি এখানে কোয়ানকে বাঁচিয়েছিলে। একটা কথা বলো, তার মানে একটা বিড়ালের চমৎকারের জন্য তুমি এরকম রূপ পাল্টে ফেলেছো? কি করে সেটা সম্ভব হলো? আমি এবার বুঝতে পেরেছি যে তোমাকে আমি দেখে চিনতে পারিনি কেন। তখন এবার বলে ইমিজিন যে আমি ওই প্রবলেমটার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিড়ালটাকে তো ওই জন্য খুঁজতে বলেছিলাম, এবার তুমি বিড়ালটাকে খোঁজ লাগাও। তারপরে সিনে আমরা কোবানকে দেখি, ও এখানে শুটিং এর জন্য অলরেডি এখানে মিনজিনদের অফিসে কাজ করছে। তারপরের সিনে আমরা গাইয়নকে দেখি যে এখানে নিজের ভিডিও বানাতে থাকে, আর কোয়নের প্রচুর ফলোয়াররা ওকে ফলো করতে থাকে। কোয়ন একজন অনেক বড় একজন স্টার। দূর থেকে মিজিন ওকে দেখতে থাকে। মিজিন ওকে কিছু একটা বলার জন্য ইশারা করে। এখানে যখন ওকে ইশারা করে বাইরে ডাকে, তখন কোয়ান ওরও দুজনে বাইরে চলে যায়। তারপর একটা বাগানে গিয়ে দুজনেই গল্প করে। ওকে কফি দিলে ও এখানে কোল্ড কফিটাই বেছে নেয়। কোয়ানকে বলে আমি কি বুড়ি নাকি যে আমি হট কফি খাবো? কোয়ান ওরও গল্প করতে থাকে। তখন ওকে গাড়ির চাবিটা ফিরিয়ে দেয়, বলে এই গাড়ির চাবিটা আমি নিতে পারবো না। কোয়ান বলে কেন? বলে জানি না, এটা আমার কোনো নেওয়ার কোনো কাজেই আসে না। তখন বলে হ্যাঁ, কফিটা দিয়েছো, কফিটা আমি খেতে পারি, এইটুকু অব্দি করতে পারি, কিন্তু আমি কোনো গিফট তোমার কাছ থেকে নিতে পারবো না। এই বলে ওখান থেকে চলে যায়। তখন কোয়ান বলে তার মানে আমরা এবার থেকে রোজ কফি খাবো? এটাই ডিল হয়ে থাকলো। পরের সিনে প্রসিকিউটর জিওংকে দেখি, ও এখানে একজন খুনির সাথে ডিল করছে। খুনিটা বলে যে কি ভেবেছেটা কি, আমি আমার কাজ ঠিক মতন করতে পারবো না? আমি কোয়ানকে মেরেই ফেলতাম, শুধুমাত্র ওই মহিলাটার সামনে এলো বলে সব শেষ হয়ে গেল। তো আমি ওই সেম টাইমেই ওই সেম কাজটাই করতে চেয়েছিলাম, তোমাদের সকলের জন্য আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি ড্রাগ নিইনি। তখন এখানে জিয়ং বলে তুমি ড্রাগ নিয়েছো, এটা স্বীকার করে নাও। এবার ওই ভিডিওটা দেখে রাগে গজাতে থাকে, বলে এই মহিলাটাকে আমি সামনে পেলে একে একদম শেষ করে ফেলবো। জিয়ং প্রসিকিউটর নিজের জুনিয়রকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে, মনে মনে বলে যে ভিকটিম অত্যন্ত খতরনাক। ওর জুনিয়র ওকে বলে যে জানি না এখানে কে কাকে শত্রু বানালো আর কার কি ক্ষতি হবে, তবে তোমাকে একটা কথা বলি, তুমি আগের থেকে অনেক বদলে গেছো, আর তুমি ওই মহিলাটার জন্য এত টেনশনও বা কেন করছো? এরপরে আমরা কোয়নকে দেখি। কোয়ন মাস্ক পরা টুপি পরা অবস্থায় কাউকে দেখে, কিন্তু ওভাবে দেখে আবারও ভয় পেতে লাগে, কারণ কিছুক্ষণ আগে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। ভয়ে ওর গলা শুকিয়ে যায়। ওর এখানে প্রচন্ড ভয়ের একটা অসুখ ছিল। বাইরে বেরিয়ে এসে ওষুধ খাওয়ার চেষ্টা করে, যে দৃশ্যটা ইমসান দেখে নেয়। ইমসান দেখে ওষুধগুলো হাতের মধ্যে গুটিয়ে বলে তোমার থেকেও বেশি কষ্ট আমার জীবনে আছে, তাহলে তো আমার অনেক আগে সুইসাইড করে নেওয়া উচিত ছিল। জীবনের প্রতি এত তাড়াতাড়ি হার মানা উচিত নয়, তুমি সাবধানে থাকো, এই বলে চলে যায়। তারপরে আমরা দেখি কোয়ান ওষুধ খেয়ে কিছুটা ঠান্ডা হয়, তখন বলে যে এটা অভ্যেসে পরিণত করে নিও না। এরপর ওষুধের শিশিটাকে আমরা ডাস্টবিনে পড়ে থাকতে দেখি। তারপরে প্রসিকিউটর জিয়ং ফিরে আসে। প্রসিকিউটর জিয়ংকে দেখে গান করতে করতে ইমসান থেমে যায়। ইমসান বলে অসংখ্য ধন্যবাদ আমার কাজে এত আগ্রহ জাগাবার জন্য। তারপরে লিফটের মধ্যেও বলে আমার হেডফোনের জন্য ধন্যবাদ, এই বলে ওর হাতে একটা ক্যান্ডি দিয়ে দেয়। তারপরের সিনে আমরা এখানে দেখি জিয়ং নিজের একজন জুনিয়রকে এসে বকাবকি করতে থাকে। জুনিয়র বলে আমি তো কাজ সেরেই ভিডিও দেখছি, তাহলে এত কেন? জিয়ং বলে কাজটা কাজের জায়গা, এখানে টাইম পাস করার কোনো দরকার নেই। এটা নিয়ে ওর জুনিয়রের সাথে অনেক লড়াই লেগে যায়। জুনিয়র টয়লেটে গিয়ে নিজের মনে বিগ করে অনেক বকবক করতে থাকে, যে দৃশ্যটা এখানে ইমসান দেখে নেয়। এরপর ওর জুনিয়র জিয়ং এর পালিয়ে যায় ওখান থেকে, বলে যে এরকম খারুস মার্কা লোক যে কাজ ছাড়াই কিছু বোঝে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে গাইয়ং মেকআপ নিয়ে ভিডিও বানাতে থাকে, আর এখানে ভাবে জিয়ং বলে যে আমার জুনিয়রগুলো একটাও ভালো না, এরা সব কাজের নয় কেন। আর এই বয়স্ক মহিলাটা সে তো একেবারে অত্যাধিক বেশি ইয়ার্কি মারে। এটা শুনে ওদের অফিসের বস বলে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, এরকম কিছুই নয়, বেশি ডিটেলে ভাবার দরকার নেই। তারপরের সিনে আমরা অফিস ওয়ার্কার সকলকে দেখতে পাই, কিন্তু যে লোকটি অত্যন্ত বয়স্ক ছিল তাকে আর দেখতে পাই না। তার পরের সিনেই আমরা জিয়ং প্রসিকিউটরকে ওই ঘটনাস্থলে দেখতে পাই, যে এখানে পুলিশের টিমের সাথে খোঁজ চালাচ্ছে। ওরা ভাবছে যে এখানে দাইহরি রোডে মধ্যে ওই লোকটা এখানে থাকার কথা, আর এই ঠিক আশেপাশে এই খুনগুলো ঘটতে থাকে। এরপর বলে ওরা একটা এসইউভি সিসিটিভি ফুটেজ পেয়েছে, এটা দেখে কি ও চিনতে পারছে কিছু? তো এটা দেখে জিয়ং বলে আমি তো গাড়িটা দেখিনি, তাও আমি ইনভেস্টিগেট করার চেষ্টা করব। এরপর যখনই জিয়ং কাউকে একটা ফোন করতে যায়, দেখে যেটা সেটা ইমসান।
তো মিজিনকে ও যখন ফোন লাগায় মিজিন বা ইমসানকে, তখন ফোনটা তখনও ব্লক দেখায়। ঠিক সেই মুহূর্তে ওই এসইউভি গাড়িটাকে দেখতে পায়, আর এসইউভি গাড়িটাকে দেখে তার পিছন করতে থাকে। গাড়িটা একদিকে যায় তো ও আরেক দিকে যায়। এভাবে কোনো ক্রমে গাড়িটা চালিয়ে ও যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ওর হাতের নাগালে সব বাইরে চলে যায়। এদিকে ও আজকে এখানে মিজিনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। মিজিন ফিরলে ওর সাথে গল্প করতে দেখে ওর মা ওকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে আসে। আর মিজিন এটাতে বিরক্ত হয়ে বলে, না মা বাবা, আমরা বাইরে কথা বলতে চাই। কিন্তু ওদেরকে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়, কারণ মিজিনের মা চায় যে এই ছেলেটার সাথেই ওর যেন সম্পর্ক হয়ে যায়। তখন বলে, তোমরা নিজেদের ঘরে যাও আর ফল খেতে খেতে গল্প করো। ওদের দুজনকে ঘরের ভেতর পাঠিয়ে দেয়। যে দৃশ্যটা মিজিনের বাবাও দেখতে থাকে। দুজনেই এবার অকার্ড সিচুয়েশনে পড়ে যায়। দুজনেই এখানে ভাবে যে কি করা উচিত। এরপর মিজিনকে বলে যে হ্যাঁ চলো আমরা যেটা কথা বলার কথা বলি। এর মা বাবা আড়ি পেতে শোনার চেষ্টা করে, কিন্তু সেরকম কিছুই হয় না। বলছে এরা কি করছে, কোনো কথা বলছে না নাকি? তখনই সিসিটিভি ফুটেজের ওই গাড়িটার ছবি ওরা দুজনে দেখতে পায়। দুজনে ছবি দেখতে দেখতে একটা অকার্ড সিচুয়েশনে চলে আসে। প্রসিকিউটর জিয়ং জানায় যে ও গাড়িটাকে দেখেছে। এরপর এখানে মিজিনও মনে করার চেষ্টা করে, কিন্তু সেরকম কিছুই মনে পড়ে না। পরের সিনে যখন প্রসিকিউটর জিয়ং বাড়ি ফিরে যায়, মিজিনের মা বাবা এক্সাইটেড হয়ে ওর দিকে তাকিয়ে হাত দেখতে থাকে। এটা দেখে মিজিন বিরক্ত হয়ে বলে, তোমরা একটু বেশি বাড়াবাড়ি করছো, এটা নিয়ে তো টানাহাজরা করো না। তখন মিজিনের মা বলে, জানিস না তুই সিভিল সার্ভিস চাকরি করা একটা জামাই পেয়ে গেছি, একে হাতছাড়া করতে চাই না। মিজিন বলে, আরে ভাই ওরকম কিছুই নয়। এরপর মিজিন ভোরবেলা হতেই ছুটে কাজে যেতে চায়। ওর মা ভাবে মেয়েটা এত তাড়াতাড়ি কাজে চলে যায় কেন। সকালে আলো ফুলতেই ও ট্রান্সফর্ম হয়ে যায়। এদিকে এক্স্যাক্টলি হসপিটাল অনারারি ডিরেক্টর যে ছিল সেও আজকে নতুন এখানে জয়েন করেছে। প্রত্যেক বয়স্করা নতুনভাবে জয়েন করেছে, আর সেইখানে কথা বলতে সে মিজিনকে দেখে ওর প্রেমে পড়ে যায়। ওদের অফিসের যে বস ছিল সে সকলকে নিজেদের কাজ বুঝিয়ে দেয়, কিন্তু এখানে আমরা দেখি ইমসানকে বা মিজিনকে, এখানে ওর কোওয়ার্কার ওকে হয়ে কনস্ট্যান্টলি জেলাস ফিল করতে থাকে। এদিকে ইমসান বা মিসু এখানে জিয়ং এর সাথে দেখা করতে আসে। জিয়ংকে আরো ক্যান্ডি দেয় আর বলে, তুমি আমাকে অনেক অনেক হেল্প করেছো, তুমি আমার সাথে ভালো বিহেভিয়ার করেছো, তার জন্য ধন্যবাদ। এবার জিয়ং অনেক ক্যান্ডি পছন্দ করতো না, তাই ওর জুনিয়রকে খেতে দিয়ে দেয়। জুনিয়র কারণ জিজ্ঞেস করলে ওর ঠান্ডা ভাবে থাকলে ওকে আর কিছু ঘাটাবার সাহস পায় না। তার পরের সিনে এখানে আমরা জুনিয়রকে দেখি এখানে ইমসানের সাথে গল্প করতে থাকে। ইমসান ওকে যে কোনোভাবেই হোক রাজি করায়। ইমসান বলে যে আমি জামা কাপড় কিনেছি, এবার নিজের কাজকে একটু আপগ্রেড করার জন্য। পরের সিনে যখন প্রসিকিউটর জিয়ংকে অফিসে ফিরে আসতে দেখি, তখনও অফিসে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে, যেটাতে বসে জিয়ং এর কাজ করতে কমফোর্টেবল ফিল হবে। এরপরও জিয়ং এর কাছে জানায় যে ওর এখানে জুনিয়র হিসাবে কাজ করতে চায়। ওর জুনিয়র অফিসার বারণ করলেও এখানে জিয়ং কিছু বলতে পারে না। এটা নিয়ে জিয়ং ওদের ওপর মহল অফিসের কাছে গিয়ে কমপ্লেন করে, কিন্তু সেও না বলে দেয় যে ও এখানে যথেষ্ট দক্ষ। তারপরের সিনে আমরা ইমসানকে কাজ করতে দেখি। ইমসান এখানে বলে, স্যার আমি আপনাকে নাও ডাউটলি অনেক অনেক সাপোর্ট করব। আর এখানে এই পর্ব শেষ হয়।